তিন ভুবনের পারে বইটির সপ্তম ও শেষ পর্ব আজ। পূর্ব জার্মানির চিঠি, 1979। অল্প অল্প বরফ পড়ছে এখনো। মেঘলা সকাল। ছোট শহরটার নুড়ি বাঁধানো রাস্তা দিয়ে মানুষজন হাঁটছে। সবার গায়ে মোটা কোট, মাথায় টুপি, হাতে দস্তানা, পায়ে বুট জুতো। ডিসেম্বরের সকাল। ভাইমার শহরের আজ একটা শান্ত নিস্তব্ধ শোভাযাত্রা বরফ ঢাকা টাউন স্কোয়ার পার হয়ে গেল। ক্রানাথ মিউজিয়ামের ওদিক দিয়ে এসে মিছিল বেঁধে ভাইমার গির্জে প্রবেশ করছেন পূর্ব জার্মানির বহু গণ্যমান্য মানুষ। বিদ্বজন, ধর্মযাজকেরা, সরকারি রাজপুরুষরা ছাড়াও শোভাযাত্রায় আছেন এই শহরের যত বিশিষ্ট নাগরিক। কদিনের তুষারপাতে প্রত্যেকটি বাড়ি শুভ্র। রাস্তাঘাট, গাছপালা, মাঠ ময়দান সাদায় সাদা, বর্ণহীন হয়ে আছে। আজ হেরডেরের 176তম মৃত্যুবার্ষিকী। এই হেরডেরকে সসম্মানে ভাইমার শহরের গির্জের অধ্যক্ষ করে নিয়ে এসেছিলেন স্বয়ং কবি গেটে। তার মানুষ চেনায় ভুল হয়নি। গির্জের এক কোণে শত জনের মধ্যে দাঁড়িয়ে আছি একলা একটিমাত্র ভারতীয় ভক্ত। হাতে দুটি লাল গোলাপ ফুল, ছিল তিনটি, এইমাত্র একটি নামিয়ে রেখেছি হেরডেরের সমাধির উপরে। অন্য দুটি গেটে আর শিলারের জন্য বুকের কাছে ধরা। এখনো ঠিক যেন বিশ্বাস হচ্ছে না আমি ভাইমারে। এই মাটি ভাইমারের মাটি। ওই বেদি থেকেই একদিন প্রার্থনা পরিচালনা করতেন স্বয়ং হেরডের, যার কল্যাণে জার্মানিতে শেক্সপিয়ার এলেন অনুবাদের মাধ্যমে এবং শুরু হলো জার্মানির নবজীবন। কে জানত তার নিজের গির্জেতে তার 176তম মৃত্যু দিবসের প্রার্থনা সভায় তুমিও যোগ দেবে, জানাবে তোমারও কৃতজ্ঞতা। বিশ্ব সাহিত্যের মঙ্গল সূচনায় হেরডেরের দান অনেক। সেই কল্যাণের সামগ্রিক ছত্রছায়ায় ঠাঁই পেয়েছে প্রত্যেকটি সাহিত্যপ্রিয় মানুষ। প্রার্থনা শেষে গির্জা থেকে বেরিয়ে খুব সাবধানে পা ফেলে হাঁটি। বরফে পথ পিছল। মাথায় কোটের হুডটা তুলে দিয়েছি, কান ঘেঁষে তুলে দিয়েছি কলার। হু হু করে ঠান্ডা বাতাস দিচ্ছে। গেটে পার্কের গাছগুলো অল্প অল্প দুলছে। সেই বাতাসে ঝুরঝুর করে ঝরে পড়ছে বরফ। প্রতিটি লতা গুল্ম পর্যাপ্ত তুষার স্তবকাবনম্র হয়ে আছে। যৌবন ভাড়া বনমিতা কৌরীর শুভ্র লাজুক চেহারার নকল করছে বুঝি। গেটের বাগান বাড়ি, বিজন বিচ্ছিন্ন অট্টালিকাটি একটু উঁচু জমিতে দাঁড়িয়ে আছে, একক। ছায়াশূন্য নুড়ি বিছানো পথ। আজকের দিনে এ বাড়িটি দর্শকের জন্য খোলা নেই। অনেক আশা করে কাছে গিয়ে দরজা থেকে ফিরে আসি। দ্বার খোলা নেই। অগত্যা সরে যাই। আপন মনে হাঁটতে থাকি একা। সেতুটার ওপরে এসে 1 মিনিট থমকে দাঁড়াই। নিচে দিয়ে তড়িৎ গতিতে বয়ে যাচ্ছে ইম্ম নদী। হঠাৎ খেয়াল হয়, এমনই কোনো তুষার ঝরা ডিসেম্বরের সকালে গেটেও নিশ্চয়ই তার বাগান বাড়ির দরজা খুলে হেঁটে এসেছিলেন নুড়ি বাঁধানো পথ দিয়ে এই সেতুর কাছে। হয়তো এমনিভাবেই তিনিও কোনোই ভর দিয়ে ঝুঁকে দাঁড়িয়েছিলেন এই কাঠের রেলিংয়ে। তাকিয়েছিলেন অন্যমনস্ক হয়ে নিচে বহমানা স্রোতস্বতী ইলমের ছটফটে জলের দিকে। ঠিক এইখানে, এই রেলিংয়ের ধারে, এমনি বিষণ্ণ নির্জন সকালে। বাগানটি দেখেই মনে পড়ে গেল নতুনপন্থী গেটে ছিলেন ফরাসি বিমুখ, অ্যাংলোফিল। অষ্টাদশ শতকে জার্মানি এবং অস্ট্রিয়াতে সমস্ত ধনীর বাগানই ছিল ফরাসি কেতাদুরস্ত ফর্মাল গার্ডেন, অর্থাৎ মাপা জোকা, হিসেব করা, প্রতি সমকোণের জ্যামিতিক অঙ্কে সুপরিকল্পিত, যেন মঞ্চে সাজানো নকল গাছ, পথ, ফোয়ারা। কোথাও কোনো বেনিয়ম নেই। ছক কাটা হিসেবি মনের পরিচয় তাতে। ভার্সাই প্রাসাদের সেই বিখ্যাত বাগান, ভিয়েনার প্রত্যেকটি অপরূপ প্রাসাদোদ্যান, নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেন্স, কাশ্মীরের নিষাদবাগ এই পদ্ধতির বাগান। এর বিপরীত ধারার প্রচলন ছিল ইংল্যান্ডে, যার নাম ল্যান্ডস্কেপ গার্ডেনিং। জমির প্রাকৃতিক রূপকে যতটা সম্ভব অনাহত রেখে
নৈসর্গিক ছন্দের অনুকূলে স্বভাব সুন্দর বাগান সাজানো হতো। সযত্নে অযত্ন লালিত জংলি শোভা সৃষ্টির চেষ্টা থাকত তাতে। বাগানের মাঝখান দিয়ে নদীকে বয়ে যেতে দেওয়া হতো, ঝর্ণাও তৈরি হতো, গাছপালা পোতাই হতো অজ্যামিতিক উপায়ে। এ বাগানও তাই। মনে হতেই একটা শিহরণ বয়ে যায় শিরদাঁড়া দিয়ে। এই পার্কে একদিন গেটে শার্লট ফন স্টাইনের সঙ্গে গলাগলি করে হেঁটে বেরিয়েছেন। এমনি পাতাছড়া গাছের ফাঁক দিয়ে হয়তো জ্যোৎস্না এসে পড়েছে তাদের উপরে। কবষ্ণ চাঁদের আলোয় নির্জন বরফ আহ্লাদে গলে যেতে চেয়েছে। এখন শীতকাল, এটা বাগানে বেড়ানোর সময় না। কিন্তু রুশো যেমন বলেছিলেন শীতকালেই বরং আমার বসন্তের বর্ণনা করতে ভালো লাগে, তেমনি এই তুষার ঢাকা পার্কে দাঁড়িয়েও আমি দিব্যি দেখতে পেলাম বসন্ত মঞ্জরিত শ্যামশোভন একটি জীবন্ত বাগান। দীর্ঘ সুঠাম এক কবির পাশাপাশি হেঁটে যাচ্ছেন সোনালি চুলের নরম এক যুবতী। ঝাঁকড়া সবুজ পাতা থেকে তার চুলে ঠিকরে পড়ছে বাসন্তী সূর্যের আলো। একটু আগেই লটের প্রাসাদোপম বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। তখন মনে হচ্ছিল এক্ষুনি বুঝি একটা জমজমাট জুড়ি গাড়ি এসে থাকবে। লাফিয়ে নামবেন যুবক গেটে, অধৈর্য হয়ে নাড়বেন ওই কারুকার্য করা বিশাল ভারী দরজার মস্ত লোহার করা। ঘরের মধ্যে প্রতীক্ষা করে আছেন সুন্দরী লটে। আকৈশোর যাদের কথা কেবল বইতেই পড়েছি, আজ সশরীরে দাঁড়িয়ে রয়েছি তাদেরই দেশ ছুঁয়ে। যেন স্বপ্নের রাজ্যে এসে পড়েছি। এত সৌভাগ্য যেন সত্য নয়। এ আমার পাবার কথা নয়। খোয়া বাঁধানো রাস্তার প্রত্যেকটা মোলায়েম কালো নুড়ি, ঠান্ডা বাতাসে উড়ে পড়া প্রত্যেকটা শুকনো পাতা ভাইমারের বিষয়ে একটা না একটা গোপন কথা উচ্চারণ করবে তোমার কানে। গেটের নামের মন্ত্র দিয়ে তোমার চারদিকে গড়ে তুলবে একটা ম্যাজিক বেড়াজাল। ছোট্ট 3 তলা হলদে বাড়িটার সামনে দাঁড়িয়ে দেখলুম ঝুলছে, আজকের মতো জনসাধারণের জন্য বন্ধ। হা কপাল আমার, বন্ধ। শিলারের দরজা আমাদের কাছে বন্ধ থাকা উচিত। হঠাৎ অভিমান হয়ে যায়। জনসাধারণ? কে জনসাধারণ? আমরা তো একই পরিবারের মানুষ। হতে পারি নগণ্য, অতি তুচ্ছ, গরিব আত্মীয়। গেটে শিলারের মতো হীরের ঝলক নেই নামের গায়ে, কিন্তু রক্তে আছে তো গভীর যোগাযোগ, আছে গোপন আত্মীয়তার চিহ্ন। জগতের লেখক জাতি না একই পরিবার? ওয়েল্ট লিটারেটুর, বিশ্ব সাহিত্যে এই শব্দ তো এই ভাইমারেই উচ্চারিত হয়েছে। দূরের, কাছের, যুবক, বৃদ্ধ, অনামী, নামী, জীবিত, মৃত, অমর, যারাই লিখি সবাই না এক সূত্রে গাঁথা একটি অছেদ্য সহন পরিবার। হায়, শিলার তো জানলেন না তার এক নিকট আত্মীয় বহুদূর থেকে এসে দরজায় কড়া নেড়ে ফিরে যাচ্ছে। এমন সময় পাশেই কেউ কথা বলে ওঠে। 3 তলার একটি খোলা জানালার দিকে আঙুল তুলে ধরেছে একটি যুবক। পথের ধারে বেঞ্চিতে বসে আছে সে। ওই যে, ওই জানালাটার দিকে তাকাও। ওই যেখানে টাটকা ফুলের গোছা রয়েছে, ওইটাই শিলারের শোবার ঘর। ওই ঘরেই তার মৃত্যু হয়েছিল। ইংরেজিতে কথা শুনে আমি তো তাজ্জব, কেননা এ তো ভাইমার, পূর্ব জার্মানি। পশ্চিম জার্মানির মতো এখানে মোটেই ইংরেজির ছড়াছড়ি নেই। এ যে ভিন্ন রাজত্ব। ওখানে পথে ঘাটে মার্কিন সৈন্যদের ফুর্তির হুল্লোড়। পশ্চিম বার্লিনের রাজপথে একটিমাত্র মার্ক দিলেই দেখা যায় সেক্স পিপ শো। জানলার ফুটোয় চোখ রেখে দাঁড়াও, ছোটবেলার সেই দিল্লি কা কুতুব দেখো, আগ্রা কা তাজ দেখো, বোম্বাই কা গেট দেখোর মতন দাঁড়ালে দেখা যায় ঘুমন্ত গোলাপি ভেলভেটের রিভলভিং বিছানায় জীবন্ত নগ্ন যুবতী মেয়ে আলির শীতে আড়মোড়া ভাঙছে। মাত্র 1 মিনিট, তারপরেই ঘন্টা বেজে উঠবে। আমার ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। খুবই বেজার মুখে বছর 16-17 একটি পরমা সুন্দরী মেয়েকে ওইভাবে ওই কাজে নিযুক্ত দেখে। সঙ্গের বন্ধুরা তাড়াতাড়ি বললেন, এ মেয়েরা কিন্তু দেহ ব্যবসায়ী নয়, ঘন্টা হিসেবে কাজ করে চলে যায়, বাণিজ্য মাত্র, শিল্পীর মডেলের মতো।
নগ্নদেহ দূর থেকে প্রদর্শন করে ওরা অর্থোপার্জন করে, বেশিরভাগই কলেজের ছাত্রী। অবাক হয়ে ভাবি, এরাই আবার উইমেন্স লিগ নিয়ে বিক্ষোভ করে। মন খারাপ হলো এই ভেবে, এতদিন ধরে এখানে সৈন্যের বসবাস না হলে শহরটার নৈতিক মান হয়তো এমন ধারা উচ্ছন্নে যেত না। এ তো স্পষ্টই ঘরছাড়া ব্যারাকবাসী বুভুক্ষু পুরুষের দৃষ্টি ক্ষুধা মেটানো। অর্থোপার্জনের কি অন্য পথ এদের নেই? পূর্ব জার্মানিতে ব্যাপারটা অন্যরকম। নৈতিক আবহাওয়া একেবারেই বিপরীত। নগ্নতা তো দূরের কথা, কোথাও সিনেমার বিজ্ঞাপন পর্যন্ত চোখে পড়বে না। এমনকি পূর্ব বার্লিনেও চোখে পড়বে না নাইট ক্লাব কি ক্যাবারে। কেবল দেখছি এই শান্ত মফস্বল শহরেও নুড়ি বাঁধানো বুক কাঁপিয়ে মাঝে মাঝে কুচকাওয়াজ করে যাচ্ছে দেশি বিদেশি তরুণের দল। তাদের কাঁধে ভারী বন্দুক, পরনে ভারী ইউনিফর্ম, পায়ে ভারী বুট, মুখগুলিতেও গোঁফদাড়িও ওঠেনি। এখনো চলছে তরুণ রুশ সৈন্যদের নগর প্রহরা। ভাইমারের মতো শহরে দৃশ্যটা বড়ই বেমানান। জানি না কোনটা বেশি অশ্লীল, তরুণীর নগ্ন যৌবনের না সৈন্যদের নগ্ন শক্তির প্রদর্শনী। এতদিন ধরে জার্মানির বুক চিরে ফেলে বসেই রয়েছে দুই পরদেশী সৈন্যের দল। ওপারে তুমি রাধে, এপারে আমি। ব্যবস্থাটার অস্বাভাবিকতাটা আর চোখেও পড়ে না আমাদের। জীবন এতই দূরে সরে গিয়েছে স্বাভাবিকতা থেকে। শিলারের বাড়িতে ঢুকতে না পারি তার ঘরটা দেখতে পেলুম। জানলায় একগুচ্ছ রঙিন ফুলের ঝলক দেখতে পেলুম, তাতেই ধন্য, তাতেই আমি খুশি। ওই জানলায় দাঁড়িয়ে কবি শিলার নিশ্চয় কতবার এই রাস্তার দিকে তাকিয়েছেন। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি ঠিক সেখানটাতেও তার দৃষ্টি নিশ্চয় বহুবার ঘুরে গেছে। কোনোদিন কি তিনি ভাবতে পেরেছিলেন যে তার মৃত্যুর 150 বছর পর সুদূর ভারতবর্ষ থেকে একটি বাঙালি মেয়ে তার জন্য গোলাপ ফুল হাতে করে এই জানলার নিচে এসে দাঁড়াবে, এক মহৎ কবির কাছে এক তুচ্ছ কবির অর্ঘ্য নিয়ে? এই পথ একদিকে চলে গেছে জার্মানির জাতীয় নাট্যশালার দিকে, অন্য মুখে হাঁটলে পাওয়া যাবে গেটের বসত বাড়ি। আমি চলতে থাকি ভাইমারের জার্মান ন্যাশনাল থিয়েটারের দিকে। এই সেই প্রতিষ্ঠান, গেটের সার্থক স্বপ্ন। 40 বছরেরও বেশি দিন ধরে পরিশ্রম করে নিজের হাতে এটিকে তিনি গড়ে তুলেছিলেন। আর সেই কর্মযজ্ঞে শিলার ছিলেন তার বিশ্বস্ত সহকারী। জার্মান জাতীয় নাট্যশালার সামনেই এক মহান দৃশ্য। খুব উঁচু বেদির ওপরে দুটি প্রাণোচ্ছল তেজস্বী মানুষের যুগ্ম মূর্তি, একটি তরুণ আর এক প্রৌঢ়, হাত ধরাধরি করে এগিয়ে যাচ্ছেন। দূর ভবিষ্যৎকালের দিকে তাদের স্বপ্নময় দৃষ্টি, তাদের দৃঢ় পদক্ষেপণ, যেন কালজয়ী শিল্পী হৃদয়ের মূর্ত রূপ। গেটে আর তার তরুণ বন্ধু শিলারের এই যুগল প্রয়াসের ফলে জার্মানির কতদূর সাংস্কৃতিক অগ্রগতি হয়েছিল তা ইতিহাস আমাদের বলেছে। দ্বিতীয় মহাযুদ্ধে বোমা পড়ে বেশ বড় রকমের ক্ষতি হয়েছিল জাতীয় নাট্যশালার। আবার অতি যত্নে তার পুনর্নির্মাণ করেছেন বর্তমান সরকার। সেখানেই চলেছে হের্ডের সেমিনার উপলক্ষে সাংস্কৃতিক উৎসব। বিকেলে ওখানে বেথোভেন উৎসবে আমারও নেমন্তন্ন। পূর্ব জার্মানিতে যুদ্ধের ক্ষয়ক্ষতি পূরণের এই প্রচেষ্টাটি কিন্তু সত্যি দেখবার মতো। বড় বড় প্রাসাদগুলিকে ঠিক অবিকল আগের মতো করে গড়া হচ্ছে। ভাস্কর, শিল্পজ্ঞ, বিজ্ঞানী, স্থপতি, ঐতিহাসিক সকলকে নিয়ে পরামর্শ করে কমিটি গড়ে সরকার এই পুনর্গঠনের কাজগুলি করছেন। পূর্ব বার্লিনের একদা বিধ্বস্ত লিন্ডেন অ্যাভিনিউতে দেখেছি রাজপথের দুধারে আবার লাগানো হয়েছে লিন্ডেন তরু। প্রাসাদোপম অট্টালিকাগুলো প্রায় সব সম্পূর্ণ। ভাইমার বললেই মনে আসে গেটে, এই অদ্বিতীয় নাম। অথচ যুক্তিযুক্ত হতো আরো অনেক নামের ভিড় জমে ওঠা মনের মধ্যে। ভাইমার নামের সঙ্গে যে সাংস্কৃতিক অনুষঙ্গের জ্যোতির্বলয় জড়ানো আছে তাতে বিভিন্ন প্রতিভার রশ্মি মিলেছে এসে। যেমন ভিল্যান্ড আর হের্ডের, যেমন বাক, ওয়াগনার আর লিস্ট, যেমন লুকাচ ক্রানাক, যেমন ফ্রেডেরিক দ্য গ্রেট এবং ভোল্টেয়ার, যেমন কার্ল আউটগুস্ট এবং গেটে আর শিলার। এরা প্রত্যেকেই
ভাইমার নামটিকে রূপকথায় পরিণত করতে সহায়তা করেছেন, কিন্তু এগুলি ঐতিহাসিক তথ্য মাত্র, হৃদয়সত্য হয়ে ওঠেনি। আগে গেটে এই নাম অজস্র স্মৃতির স্মৃতিকণায় মেঘ উড়িয়ে অন্য সব নামগুলি আচ্ছন্ন করে ছুটে আসে। ভাইমার আর গেটে আজ অচ্ছেদ্য। সকলেই জানি যে একজন লেখকের পরিচয় তার লেখায়। পরিচিত হবার জন্য তার বাসগৃহ ধাওয়া করবার কোনো প্রয়োজন নেই। কে না জানে মক্কায় না গেলেও খাঁটি মুসলমান হওয়া যায়। যিশুকে চেনবার জন্য জেরুজালেম যাবার কোনো দরকার নেই, তবুও জেরুজালেম জেরুজালেমই, মক্কা মক্কাই। যেমন শান্তিনিকেতনে গেলে রবীন্দ্রনাথের, তেমনি ইয়াসনাইয়া পলিয়ানাতে গেলে টলস্টয়ের, আর ভাইমারে গেলে গেটের আরেকটু কাছাকাছি হওয়া যায়। কোনো লেখকের ব্যক্তিগত জীবনী যে কারণে আমরা পড়ি, বা তার ছবি যে কারণে দেখি, বাড়িও সেই কারণেই একটা পরিচয় দেয়। মানুষটার সঙ্গে দেখা হয়। শিল্পীর বাইরেও যে মানুষের অবশ্যম্ভাবী অস্তিত্ব, অনেকটা চিঠিপত্র যেমন, তেমনি মানুষের বসত বাড়ি। সেখানে তার রুচির একটা ছাপ পড়ে, আর মূল্যবোধেরও। অবশ্য সব বাড়ির ক্ষেত্রে এ কথা হয়তো খাটবে না। কোথাও গৃহিণী গৃহচ্যুত, আবার কোথাও চিরাচরিত প্রথাই সব। শেক্সপিয়ারের বাড়িতে কিংবা অ্যান হ্যাথাওয়ের কুটিরে শেক্সপিয়ারের প্রতিভার কোনো অনন্য ছাপ কিন্তু নেই। ওই বাড়িগুলি 16 শতাব্দীর স্ট্র্যাটফোর্ডের যে কোনো ভদ্র মধ্যবিত্তেরই গৃহ হতে পারত। যেমন ডাভ কটেজে আমি ওয়ার্ডসওয়ার্থের তেমন কোনো বর্ণগন্ধ পাইনি, কিন্তু উত্তরায়ণ বাড়ি তা নয়। সেখানে এক বিশিষ্ট প্রতিভার শিল্পরুচির ছাপ আছে। গেটের প্রাসাদও অনন্য। ধরা যাক, যদি আমি টিকিট না কাটতুম, যদি পথে হাঁটতে হাঁটতে আপনিই ঢুকে পড়তুম বাড়িটাতে এক গেলাস জল চেয়ে নেব বলে, তাহলে ঢুকেই তো শ্বাসরুদ্ধ হয়ে যেত প্রকাণ্ড জুনোর মুখ দেখে। বাপরে, এ বাড়ি কার, কোন গৃহস্বামীর? 2, বাইরে থেকেই হলুদ বাড়িটা বড়, কিন্তু ভিতরে ঢুকলে যেন আরো বড়, বিশাল, মহিমাময়, অসামান্য সব শিল্পকর্মে কানায় কানায় ভরা। প্রথমে মনে হবে বুঝি কোনো জাদুঘরে ঢুকে পড়েছি, কিন্তু যদি জানি যে এটা সাধারণ জাদুঘর নয়, একজনের ব্যক্তিগত বাসগৃহ, তবে ওটা যে একমাত্র ইয়োহান ভোলফগাং ফন গেটের না হয়ে যায় না, সে কথা তার কোনো পাঠককেই বলে দিতে হবে না। বাড়িটা সত্যি একটা আশ্চর্য মানুষের জীবন চর্চার সাক্ষ্য। তার স্মৃতি সত্তা স্বপ্নকে বুকে ধরে রেখেছে, যেন তার মালিকের বিপুল বিচিত্র ব্যক্তিত্বের একটা বহুমাত্রিক ছবি এই গৃহ। স্বদেশেও রুচিমান ধনী ব্যক্তির শিল্প সংগ্রহ দেখার ভাগ্য হয়েছে। হায়দ্রাবাদের সালার জং সাহেবের অসামান্য ব্যক্তিগত শিল্প সংগ্রহের কথা সবাই জানি। কলকাতার মল্লিক বাড়ি নিয়ে যথেষ্ট গৌরব করতে পারি, কিন্তু গেটে গৃহ একটু আলাদা ব্যাপার। শুধু শিল্পবোধ নয়, এখানে আছে পরিব্যাপ্ত পরিমার্জিত জ্ঞান তৃষ্ণার সঙ্গে জীবনের প্রতি সীমাহীন ভালোবাসা, একটি ব্যক্তিত্বের পূর্ণ স্বাক্ষর। কার বাড়ি না জানলেও ক্ষতি নেই। ঘর থেকে ঘরে হেঁটে যেতে যেতে আপনি উত্তর জানা হয়ে যাবে। শহরের নাম যখন ভাইমার, এমন বাড়ি সুদূর ইতালিতে হয়তো আর একটিমাত্র মানুষেরই থাকতে পারত। আরো 200 বছর তার বয়স বেশি। তার নাম লিওনার্দো দা ভিঞ্চি। কিন্তু তার না ছিল সংসারে সে সঙ্গতি, না চিত্তে সে স্থিরতা। এবারের প্রতিটি কামরাই স্বতন্ত্র চরিত্রে উদ্ভাসিত। এক একটি ঘর যেন মানুষ গেটের অন্তর্লোকের এক একটি বিচিত্র মহল। অথচ বিস্ময়ের কিছুই ছিল না। সত্য বলতে কি, তেমন খবর একটিও কুড়িয়ে আনিনি ও বাড়ির মেঝে থেকে, যা কলকাতায় বসে বই পড়ে জানা যায়নি। কিন্তু সেই জানা আর এই জানা, একটা ছিল মননগ্রাহ্য তত্ত্বমাত্র, অন্যটা ইন্দ্রিয় গ্রাহ্য, প্রত্যক্ষ অনুভব, আসমান জমিন ফারাক। পৃথিবীতে সমুদ্র আছে, তাতে অনন্ত তরঙ্গ আছে, সবাই জানি। কিন্তু সে জানার সঙ্গে প্রত্যক্ষ সমুদ্র দর্শন, স্নানের মধ্য দিয়ে লবণাক্ত সিন্ধুকে জানা কি এক? এও তেমনি।
ভাইমারে না এলে আমার এমন করে স্নায়ুতে মজ্জায় জানা হতো না গেটে কেমন মানুষ। জ্ঞাত তথ্য বটে, তবু যখন দেখি পরপর 14-15টা বিপুল দেরাজ ভর্তি বিশাল বিশাল মানচিত্র গোটানো রয়েছে টেবিলের ওপরে সযত্নে রাখা গ্লোবটি, তখন টের পাই গেটের ভূগোলপ্রীতি কি বস্তু। ভূগোল থেকে ভূতত্ত্বে হাজারটা বড় পাথর, স্ফটিক, প্রবাল, ফসিল, স্ট্যালাকাইট, নদীর নুড়ি, ধাতু ভরা খনিজ পাথর, রত্ন কি নেই। বিশেষভাবে তৈরি বাক্সে সাজানো আছে সব, যত্নে লেবেল দেওয়া রয়েছে। লেন্সের নিচে এখনো স্লাইড আটা, যেন 1 মিনিটের জন্য তিনি একটু ও ঘরে গেছেন। সৃষ্টির রহস্য উন্মোচনের জন্য কি তীব্র আকুলতা। প্রত্যেকটি কামরা যেন আমাদের ডেকে ডেকে বলে, দেখো, চেয়ে দেখো। বিশ্ব প্রকৃতির প্রতি কি অধীর আগ্রহ এই মানুষটি। প্রেমিকের যেমন থাকে তার প্রেমিকার প্রতি, তেমনি নিরাবরণ করে তন্ন তন্ন খুঁজে উল্টে পাল্টে প্রকৃতিকে চিনে নিতে চাইছেন একজন। দূরের নক্ষত্রটিকেও হস্তগত আমলকি করে ফেলতে যার দুর্দম স্পৃহা। একটা কাচের বাক্স ভর্তি কেবল প্রজাপতি। হাজার রঙের খেলা এখনো 200 বছর বাদেও অম্লান রয়েছে তাদের উড়ালহারা পাখনায়। গেটের আঙুলগুলি কত সাবধানে সঞ্চারিত হয়েছে, যাতে ওই সুকুমার বর্ণ রেণু মুছে না যায়, ঝরে না পড়ে। মানুষটির মমতার ছোঁয়া লেগে রয়েছে প্রত্যেকটা রঙিন ফোঁটায়। আরেকটি ঘর ভর্তি কেবল ছোট বড় পাখির কঙ্কাল, সাবধানে মাউন্ট করা, কবির জীববিদ্যার উৎসাহের প্রমাণস্বরূপ দাঁড়িয়ে। অন্য এক জায়গায় টেবিল ভর্তি কাচের নিচে সাজানো নানান দেশের মুদ্রার সংগ্রহ। কামরার পর কামরা, বারান্দার পর বারান্দা উপচে পড়ছে ছবিতে আর মূর্তিতে। দরজার দুপাশে শিলারের আর হেডেরের আবক্ষ মর্মর মূর্তি সাজানো। এখানেই শিলারের সামনে রেখে দিলুম তার নাম করে বয়ে আনা লাল গোলাপটি। যে সুবৃহৎ জুনোর মুখটি আমাদের গেটের গৃহে অভ্যর্থনা জানালো, তার ফটো অনেক দেখেছি, কিন্তু চোখে দেখে স্তম্ভিত হয়ে গেলুম। এত বিশাল, এত বড় জিনিসটি উনি ইতালি থেকে বয়ে এনেছিলেন। ইতালি যাত্রা তার জীবনকে পাল্টে দিয়েছিল। একদিক থেকে তাকে করে তুলেছিল ঐশ্বর্যবান, অন্যদিকে দরিদ্র। শার্লট ফন স্টাইনের সঙ্গে দুর্লভ অমূল্য মানবিক সম্পর্কটি ছিন্ন হয়ে গেল ওই দূরত্বকালে। ক্রিস্টিনার নামে একটি ঘর আছে, অনেকগুলি ছবি দেখলাম তার। একটি ঘুমন্ত ক্রিস্টিনার স্কেচ, গেটের নিজের হাতে আঁকা। কোকড়া চুলে ঘেরা সরল মিষ্টি কচি মুখটা দেখলেই মায়া হয়। হয়তো খানিকটা বোঝাও যায় গেটে কেন এই সব দিক থেকেই অসম ঘরকন্যার কাজে নিযুক্ত দরিদ্র মেয়েটিকে শেষ পর্যন্ত বিয়েই করে ফেলেছিলেন। শোনা যায় ক্রিস্টিনা ছিলেন খুব প্রাণোজ্জ্বল, প্রকৃতির খুবই কাছাকাছি ছিল তার স্বভাব সুন্দর অস্তিত্ব। কবির শরীরে মনে তিনি নিশ্চয়ই একটা অনন্য সবুজ স্বাদের ছুটির বাজনা বাজিয়ে দিতেন। তাকে লেখা অনেকগুলি চিঠিও এখানে রয়েছে গেটের। ক্রিস্টিনা ও গেটের পুত্র সন্তানটিরও একটি সুন্দর স্কেচ দেখলুম, কবির নিজের হাতে আঁকা। আছে শার্লট ফন স্টাইনের ছবিও। কোনোদিনও কি স্বপ্নে ভেবেছিলুম যে গেটের বাড়ির দেওয়ালে টানানো শার্লটের ছবির দিকে সচক্ষে চেয়ে থাকব? এই আমি। এসব মুহূর্তে বন্ধুদের জন্য মন কেমন করে। যখনই ভালো কিছু দেখি, যখন মনটা ভরে ওঠে, পর মুহূর্তেই মনে হয়, আহা, এটা আমিই মাত্র একা দেখছি, ওদের এনে দেখাতে পারলে আরো ভালো লাগতো। দেখতে দেখতে মুগ্ধ মোহিত হতে হতে একটা জিনিস খেয়াল হলো। এত যে গেটের ভারত চর্চার কথা শুনি, তার সহস্তে পোতা একটি গাছও দেখলাম ভাইমারে এসে, যার প্রতিটি পাতা দ্বিমুখী। গেটে বলতেন তার জীবন দর্শনের প্রতিবিম্ব ওই পাতাগুলি। পূর্ব পশ্চিম 2 দর্শনের ডগা দুটি বিভক্ত, কিন্তু বৃত্তে তারা অভিন্ন। মূলের জীবনরসেও তারা একই অমৃত পান করছে। কিন্তু তার অবনতি শিল্প সংগ্রহের মধ্যে ভারতীয় শিল্পের একটিও নমুনা দেখিনি। নমুনা দেখিনি চীনে জাপানি ছবিরও। বিশাল গ্রন্থাগার, প্রচুর বই, বেশ কয়েক হাজার।
শেক্সপিয়ারের সঙ্গে রয়েছেন কালিদাস আর হাফিজ, সেই বিশ্ববিখ্যাত অভিজ্ঞান শকুন্তলম। আছে বাইরন আর কার্লাইল, রুশো আর পুশকিনের পাশাপাশি। কালিদাস ভিন্ন আর কিন্তু কোনো ভারতীয় সাহিত্য চোখে পড়ল না। গেটে গৃহের বিপুল বিস্তার সংস্কৃত চর্চার মধ্যে ভারতবর্ষের স্থান খুব গুরুত্বপূর্ণ মনে হল না। তার বহু আলোচিত ভারতপ্রেমের কোনো সাক্ষাৎ প্রমাণ নজরে এলো না, যদিও তার বিভিন্ন রচনায়, চিঠিপত্রে, আত্মজীবনীতে তার টুকরো টুকরো বহু প্রমাণ ছড়ানো। এমনকি তিনি যে দেবনাগরী হরফ লিখতে শিখেছিলেন তারও ফটোস্ট্যাট প্রতিলিপি আমরা দেখেছি দেশে। যেমন আরবি হরফও লিখতে শিখেছিলেন। হিন্দু দেবদেবীদের পৌরাণিক গল্পে, মিথোলজিতে গেটের উৎসাহ নানাভাবেই প্রকাশ পেয়েছে। গেটের সমকালেই জার্মানিতে সংস্কৃত চর্চার বাণ ডেকেছিল। ইংল্যান্ডে সদ্য আবিষ্কৃত হয়েছে এই নবদিগন্ত। জার্মানিও প্রায় ইংল্যান্ডের সঙ্গে সঙ্গেই সেই দিগন্তের হদিশ পেয়েছে হের্ডের মারফত। শ্লেগেল ভ্রাতারা সংস্কৃত নিয়ে মেতে উঠেছেন। হেগেল লিখে ফেলেছেন তার ভগবত গীতার সমালোচনা। হয়তো লাইব্রেরির হাজার হাজার বইয়ের মধ্যে এসবও আছে, আমার ঝাঁকি দর্শনে নজরে আসেনি। গেটে গ্রন্থাগারের পুস্তক তালিকার একটা কপি সংগ্রহ করতে পারলুম না, তাই অনেক কৌতূহলের নিবৃত্তি হল না। ইচ্ছে ছিল দেখব ওলন্দাজ জাপারের ভ্রমণ বৃত্তান্তটি, ফরাসি সোনরার সেই ছবিওয়ালা ভারত তথ্য। শুনেছি গেটের ভারত চর্চার উৎসাহ জুগিয়েছিল কালিদাস ছাড়াও এই সব বইয়ের গল্প। যদিও প্রাচ্যের ভাষা ও সাহিত্যের প্রতি তার যথেষ্ট কৌতূহল আর সম্ভ্রম বোধ ছিল, শেষ পর্যন্ত কিন্তু প্রাচ্যের শিল্পে, ধর্মে বা দর্শনে গেটের আন্তরিক রুচি ছিল বলে মনে হয় না। একের মানও বলেছেন যে গেটে ভারতীয় দর্শনে উৎসাহী ছিলেন না। তিনি মনে প্রাণে খ্রিস্টান। তার সম্পূর্ণ জীবন দর্শন একান্তভাবেই শুদ্ধ খ্রিস্টীয় মতাবলম্বী। গেটে গৃহের চরিত্র দেখেও এই কথাই মনে হল। বিশ্ব তার স্বপ্ন হলেও ইউরোপই তার সত্য। হৃদয়, মনীষা, মনসা, যে সত্যকে তিনি উপলব্ধি করেছিলেন। এহেন সর্বশিল্প সাধক বাড়িতে বিভিন্ন বাদ্যযন্ত্রের একটি সংগ্রহ থাকা স্বাভাবিক ছিল। হয়তো অন্যত্র আছে, জানি না। সবই কি দেখেছি কি জানি। হয়তো কিছু বাকি থেকে গেল, কিছু বাকি রইল ভাবতেও আমার কেন জানি না বেশি ভালো লাগে। থাকুক কিছু অনধিগত, থাকুক কিছু আড়ালে। কখন পায়ে পায়ে এসে দাঁড়িয়েছি এই এক চিলতে ঘরটার দোরগোড়ায়। ছোট্ট সরু একফালি ঘর, এই জাক জমকালো প্রাসাদের বৃহৎ আড়ম্বরের সঙ্গে ঠিক মানানসই নয় যেন। বড্ড সাতামাটা, অতিরিক্ত ছোট্ট। মাত্র একটি জানলা বাগানের দিকে খোলে। কে থাকতো এমন বাড়িতে, এই ঘরে? একটি ডেস্ক, একটি তাপ মাপার জন্য একটা থার্মোমিটার, আর আর্দ্রতা মাপার জন্য একটা হাইগ্রোমিটার, এক টুকরো গাঢ় নীল ল্যাপিস লাজুরি পাথর, কবি হৃদয়ের প্রতীকের মতো। অনাড়ম্বর একক শয্যাটি পাতা, পায়ের কাছে এক টুকরো পশমের শতরঞ্জি। শীতের দিনে বরফ ঠান্ডা মেঝে যাতে পা নামাতে না হয়। এই শয্যাহীন নিরলঙ্কার ঘরটিই ছিল ভাইমারের প্রধানমন্ত্রীর প্রতি রাত্রের আশ্রয়। এই বিপুল ঐশ্বর্যের যিনি মালিক, তার বিশ্রাম ক্ষেত্র। এই কি প্রধানমন্ত্রীর যোগ্য শয়নকক্ষ? 18-19 শতকের ধনীদের শোবার ঘরে বিপুলায়তন 4 স্তম্ভের পালঙ্কগুলি কি দেখিনি অন্যত্র? মখমল, কিংখাব, সাটিন, লেসের ছড়াছড়ি, স্তরে স্তরে ঝালর, পর্দা। সেসব খাটের কাঠেই বা কত কারুকাজ। বারক ধাঁচের মালা, পরি, দেবশিশু চর্চিত, আঙুর গুচ্ছ খচিত। কিন্তু এই শয্যা সম্পূর্ণ আলাদা, বিলাস বর্জিত। এ ঘর প্রায় তপক্লিষ্ট সন্ন্যাসীর ঘর। শয্যাটিতে নেহাত সাধারণ একটি রেশমি লেপ ঢাকা দেওয়া। প্রাসাদের চিরাচরিত মালিকেরা সাধারণত এমনিতর কুঠুরিতে অধস্তন কর্মচারীদেরই মাথা গোজবার ব্যবস্থা করে দেন। কিন্তু এও তো কবির বাড়ি, এও তো আত্মানুশীলনেরই অন্য একটা দিক। যেমন আশ্চর্য তার লেখবার আসন, ডেস্কের সামনে ঘোড়ার জিন লাগানো টুলটা, যার দুপাশে পা ঝুলিয়ে বসে পিঠে হেলান না দিয়ে গেটে লিখতেন অশ্বারোহণের ভঙ্গিতে।
তার মধ্যে যে কঠোর অনুশীলনের ইঙ্গিত আছে, এখানেও তাই। প্রত্যেকটি খাওয়া দাওয়াতেও গেটে ছিলেন অত্যন্ত সাদাসিধে। ব্যক্তিগত অভ্যাসের ক্ষেত্রে এই কঠোর অনাড়ম্বর রুচি অন্তঃপ্রকৃতির শুদ্ধাচারী সংযমের দিকটাকে আলোকিত করে। শিল্পের পক্ষে যা অপরিহার্য। শিল্পী তো অন্তরে সন্ন্যাসী। বিলাসহীন, নিরাভরণ, রিক্ত এই কুঠুরিতে বহির্বিশ্ব থেকে পালিয়ে এসে দিন শেষে নিজের সঙ্গে কবির মুখোমুখি হওয়া। কর্মবহুল জনমুখর দিন কাটত রাজসভায়, বহুমুখী দায়িত্বের। রাত্রিবেলা আশ্রয় নিতেন বাগান ঘেঁষা একতলার এক ছোট এক ফোঁটা ঘরে, যেখানে তিনি নির্জন, অন্তর্মুখী, ঈশ্বরমুখীও। বয়োবৃদ্ধ মহাকবির শান্ত মৃত্যু হয়েছিল এই ঘরে, এই শয্যায়, আজ থেকে প্রায় 150 বছর আগে, 1832 22 মার্চ। চৈত্রের প্রথম। ভাইমারের বাতাসে তখন নবীন বসন্ত। জানলার বাইরের ওই ফুলবাগানে বরফ ফাটিয়ে জেগে উঠছে নীল হলুদ ক্রোকাসের কুড়ি। এ ঘরের জানলায় কোনো ফুলদানি নেই, নেই মূর্তি কি ছবির উপদ্রব। হলঘরগুলিতে যদি থাকে বিশ্ব সংস্কৃতির ধারক বাহকের দর্পিত মূর্তি, এ কামরার শূন্যতায় নম্রতায় ফুটে আছে এক চির একাকী কবির ধ্যানমগ্ন রূপ। নিরহংকার অথচ উচ্চভিলাষী, আত্মস্থ অথচ দুঃখী। স্তব্ধ নৈশব্দে যেন থমকে আছে গেটের শেষ নিঃশ্বাসের উষ্ণতা। হাতে ধরা শেষ গোলাপটি নত হয়ে এই চৌকাঠে স্থাপন করে স্থির হয়ে দাঁড়ালুম। 3 ভুবনের পারে বইটি এখানেই শেষ। আমার চ্যানেলে প্রথম বই হিসেবে কেন নবনীতা দেবসেনের এই বইটি বেছে নিলাম তার একটি কারণ আছে। এটি একটি ভ্রমণ কাহিনী, এবং ভ্রমণ কাহিনী পড়তে আমার খুব ভালো লাগে। তার কারণ, আমার সবসময় মনে হয় একজন মানুষের পক্ষে পুরো পৃথিবী কখনোই ঘুরে দেখা সম্ভব নয়। ভ্রমণ কাহিনী আমাদেরকে সেই সুযোগ করে দেয়। কোনো একটা জায়গা, কোনো একটা দেশ ঘুরে দেখবার পর সেই অভিজ্ঞতাগুলো লেখকেরা যত সুন্দরভাবে তুলে ধরেন তাদের বইতে, তার মাধ্যমে আমরা আমাদের কল্পনায় সেই দেশটি ঘুরে আসি। আশা করি আপনাদের ভালো লেগেছে এই বইটি। আমার চ্যানেলে আরও বই পড়ে শোনানো হবে। আমি আশা করব আপনারা সেগুলো শুনবেন, আর পছন্দ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।